আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পাকিস্তানে ভারত সমর্থিত 99 সন্ত্রাসী নিহত। মিয়ানমারের বিতর্কিত নির্বাচনে জান্তা সমর্থিত দলের একতরফা জয়, বিমান হামলায় নিহত 170। গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, শিশুসহ নিহত 29। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের। ইসরায়েলে অ্যাপাচি হেলিকপ্টার ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যৌন নিপীড়ক এপিস্টেইনের নতুন নথি প্রকাশ, আবার এলো ট্রাম্প গেটস মাস্কদের নাম। বৃদ্ধ 3 ভাইবোনকে জোর করে বাংলাদেশে পাঠালো পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তানে গত রাতে বড় ধরনের এক সমন্বিত সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 12টি ভিন্ন স্থানে চালানো এই হামলাগুলো অত্যন্ত সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত 48 ঘন্টায় বেলুচিস্তানে সামরিক বাহিনীর অভিযানে মোট 99 জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই সংঘর্ষে দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে 10 জন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী বর্তমানে পলায়নরত জঙ্গিদের ধরতে স্থল ও আকাশপথে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ফিতনা উল হিন্দুস্তান নামক গোষ্ঠীটি এই হামলাগুলো চালিয়েছিল। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, এই অভিযানের সময় ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অংশ সরাসরি এই জঙ্গি গোষ্ঠীকে সমর্থন জুগিয়েছে, যা জঙ্গি গোষ্ঠীর সাথে নির্দিষ্ট মহলের যোগসূত্রকে আরও স্পষ্ট করে। মিয়ানমারের দীর্ঘ গৃহযুদ্ধ এবং ব্যাপক দমনপীড়নের মধ্যেই সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। 3 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল গত বৃহস্পতিবার ও শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, নিম্নকক্ষের 263টি আসনের মধ্যে 232টি এবং উচ্চকক্ষের ঘোষিত 157টি আসনের মধ্যে 109টি আসনেই জয়লাভ করেছে ইউএসডিপি। সামরিক মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন, আগামী মার্চ মাসে সংসদ অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে এবং এপ্রিল মাসের মধ্যে একটি বেসামরিক লেবাসধারী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে দেশটির সংবিধানে আগে থেকেই সামরিক বাহিনীর জন্য 25% আসন সংরক্ষিত থাকায় সরকার পরিবর্তন হলেও মূল নিয়ন্ত্রণ জান্তার হাতেই থাকছে। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নির্বাচনী সময়কালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 170 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় 400 জনকে গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে নতুন করে অন্তত 19 জন নিহত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদর দপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে 7 জন নিহত সহ বহু মানুষ আহত হয়েছেন। এর আগে ভোরে মধ্য গাজায় 5 জন এবং দক্ষিণ গাজার আল মাওয়াসিতে আরও 7 জন নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল 500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত এ যুদ্ধে ইসরায়েল 70,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করার কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই রোববার হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান। সরাসরি গুলিবর্ষণ সহ 2 দিন ব্যাপী এই নৌ মহড়া চলবে। ইরানের এই ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজের উপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিড বোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ একটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে প্রায় 650 কোটি মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন 3টি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে। পেন্টাগনের দেয়া তথ্য মতে এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে AH-64E অ্যাপাচে হেলিকপ্টার। প্রায় 380 কোটি ডলার ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন। দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় 198 কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল বা আধুনিক রণযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে AM জেনারেল LLC। তৃতীয় একটি সামরিক চুক্তির মাধ্যমে আরও 74 কোটি ডলারের সরঞ্জাম অনুমোদিত হয়েছে। পেন্টাগন জানিয়েছে এই বিক্রয় প্রস্তাবগুলো ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করবে। এছাড়া সৌদি আরবের কাছে 900 কোটি ডলার মূল্যের 730টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গতকাল শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করা হয়। পাশাপাশি প্রয়াত এ ধনকুব সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। গতকাল এপস্টাইন সংক্রান্ত নথির 30 লাখের বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি ও 2,000 ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এপস্টাইনের নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে। এর আগে প্রকাশিত নথিতেও তাদের নাম দেখা গিয়েছিল। এছাড়া তালিকায় ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিনের নামও রয়েছে। এছাড়া ব্রিটেনের রাজ পরিবার এবং রাজনৈতিক মহলেও এই নথির আঁচ লেগেছে। ইমেল থেকে জানা যায়, ব্রিটিশ সাবেক প্রিন্স অ্যান্ড্রু 2010 সালে এপস্টাইনের নিউ ইয়র্কের বাড়িতে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন। এছাড়া সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে এপস্টাইন হাজার হাজার পাউন্ড অর্থ স্থানান্তর করেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার 1 মাস পর পরিবারের সদস্যরা জানতে পারল বয়স্ক 3 ভাই বোনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের ওড়িশা পুলিশ। গত 24 ডিসেম্বর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে মুমতাজ খানের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। গত 27 নভেম্বর কেন্দ্রপাড়া জেলা থেকে পুলিশ তাদের আটক করেছিল। নিখোঁজ হওয়ার 1 মাসেরও বেশি সময় পর পরিবারকে তাদের বিষয়ে জানানো হলো। পরিবারকে দেয়া এক লিখিত বার্তায় পুলিশ জানায়, 63 বছর বয়সী মুমতাজ খান, তার 59 বছর বয়সী ভাই ইনসান খান এবং তাদের 70 বছর বয়সী বোন আমিনা বিবিকে যথাযথ যাচাই বাছাই করার পর বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগে 3 জনকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। তবে ওড়িশা পুলিশ দাবি করেছেন 3 জনই নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন। দাবি করা হয়েছে মুমতাজ খান একজন বাংলাদেশি, কারণ তার বাবা ইয়াসিন খান 1970-এর দশকে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।